নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের ঘুমানোর আগে দুফালি রূপকথার গল্প নিয়ে এসেছি। গল্পগুলি শুধুমাত্র ঘুমানোর আগে শোনার অনুরোধ রইল। আর আমার চ্যানেলের গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমার আজকের প্রথম গল্প ইচ্ছাপূরণ পাথর। দুঃখীরামের আপনজন বলতে কেউ ছিল না। সামান্য 2-4 টাকা যা ছিল তাই নিয়ে সে একদিন বেরিয়ে পড়ল তীর্থ ভ্রমণে। তখনকার দিনে তো আর রেলগাড়ি ছিল না। হাঁটতে হাঁটতে সে চলল মেঠো পথ ধরে। এইভাবে হাঁটতে হাঁটতে একদিন সে পৌঁছালো এক গ্রামে। পথের পাশে গায়ের লোকেরা একটা নেংটি ইঁদুরের লেজে সুতো বেঁধে নাচাচ্ছিল। ইঁদুরটা পালাবার জন্য ছটফট করছে। ছেলেরা হাততালি দিচ্ছে আর হাসছে, বলছে, দেখবে সে ইঁদুর নাচ। এইসব দেখে দুঃখীরামের খুব কষ্ট হলো। সে বলল, ওকে ছেড়ে দাও, আমি তোমাদের পয়সা দিচ্ছি। ছেলেগুলির হাতে দুঃখীরাম কয়েকটা পয়সা দিল। তারা ইঁদুরটাকে তাই ছেড়ে দিল। ইঁদুরটা এক লাফে ঢুকে গেল মাঠের এক গর্তে। দুঃখীরাম হাঁটতে হাঁটতে এলো আর একটি গায়ে। সেখানে একদল ছেলে একটি গাধাকে জ্বালাতন করছিল। গাধাটাকে পেছনের দুপায়ে দাঁড়া করাচ্ছে, পড়ে গেলেই মারছে। গাধা দুপায়ে দাঁড়াতে পারবে কি করে, তাই মার খেয়ে খেয়ে বেচারা কাতরাচ্ছে। এই দেখেও দুঃখীরামের কষ্ট হলো। বলল, ওকে ছেড়ে দাও, আমি তোমাদের পয়সা দিচ্ছি। দুঃখীরাম কয়েকটা পয়সা দিল। ছেলেরা গাধাটিকে তাই ছেড়ে দিল। এবার দুঃখীরাম হাঁটতে হাঁটতে এলো আর একটি গায়ে। সেখানে একদল ছেলে একটা বাচ্চা ভাল্লুককে নাচ শেখাচ্ছে। ভাল্লুকের নাকে দড়ি বাঁধা। দড়ির টানাটানিতে ভাল্লুকের নাক দিয়ে রক্ত ঝরছে। দেখে দুঃখীরামের কষ্ট হলো। বলল, ওকে ছেড়ে দাও, আমি তোমাদের পয়সা দিচ্ছি। দুঃখীরাম পয়সা দিলে ছেলেরা তাই ভাল্লুককে ছেড়ে দিল। ভাল্লুকের বাচ্চা পালিয়ে গেল বনের মধ্যে। এদিকে পয়সা দিতে দিতে দুঃখীরামের পকেট খালি হয়ে গেছে। যা কিছু ছিল সবই খরচ হয়ে গেল। এখন সে তীর্থে যাবে কেমন করে? সামনেই রাজার বাড়ি। দুঃখীরাম ভাবল, রাজার তো অনেক টাকা, কিছু ধার নিয়ে তীর্থ আগে ঘুরে আসি, ফিরে এসে শোধ করে দিলেই তো হবে। দারোয়ানের চোখে ধুলো দিয়ে দুঃখীরাম রাজবাড়ির মধ্যে ঢুকে পড়ল। রাজার ধনাগারে গিয়ে
নিজের দরকার মতো সামান্য টাকা পয়সা নিয়ে সে বেরিয়ে এলো। কিন্তু বেরোবার সময় পাহারাওয়ালা তাকে ধরে ফেলল। রাজসভায় দুঃখীরামের বিচার হলো। রাজা বললেন, ও চোর, ওকে একটা বাক্সে ভরে জলে ভাসিয়ে দাও। দুঃখীরামকে একটা কাঠের সিন্ধুকে বন্ধ করে নদীর জলে ভাসিয়ে দেওয়া হলো। কাঠের সিন্ধুক ভেসে চলল নদীর স্রোতে। ভাসতে ভাসতে এসে লাগলো একটি ঘাটে। কুটকুট কুটকুট করে বাক্সের ডালা কাটার শব্দ হলো। তারপরে সিন্ধুকের ডালা খুলে গেল। দেখা গেল ইঁদুর, গাধা আর ভাল্লুক বাক্সের সামনে দাঁড়িয়ে আছে। তারা বলল, আপনি একদিন আমাদের বাঁচিয়েছিলেন, আমরা সে উপকার ভুলিনি। চারজনে বনের পথ ধরে চলতে শুরু করলো। কোনো এক সময় নদীর তীর থেকে ভাল্লুক একটা পাথর কুড়িয়ে নিলে। বললে, এটি ইচ্ছা পূরণ পাথর, এর কাছ থেকে যা যা চাইবে তাই পাবে। দুঃখীরাম তখনই সেই পাথরের কাছে চেয়ে বসল। এখানে একখানি বড় বাড়ি হোক, একটা চমৎকার বাগান হোক, হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া, সব হোক। আর তখনই সেখানে বাড়ি হলো, বাগান হলো, হাতি ঘোড়া হলো। চার বন্ধু সুখে সেখানে বাস করতে লাগলো। একদা সেই পথ দিয়ে একদল সওদাগর যাচ্ছিল। বনের ধারে এমন সুন্দর বাড়ি দেখে তারা অবাক হয়ে গেল। দুঃখীরামকে তারা জিজ্ঞাসা করল, এই বনের ধারে এমন বাড়ি করলেন কেন? দুঃখীরাম বলল, আমায় কিছু করতে হয়নি, সব এই ইচ্ছা পূরণ পাথরখানি করেছে। সওদাগর বলল, ওই পাথরখানি আমাদের বিক্রি করুন, তার বদলে আপনি কি চান বলুন। পাথরখানি থেকে যা চাইবে তাই পাবে, একথা দুঃখীরাম ভুলে গেল। বলল, তোমাদের কাছে যা আছে সব যদি আমাকে দাও তাহলে এটা তোমাদের দিতে পারি। সওদাগর তখনই যা ছিল সব দিয়ে দিল। দুঃখীরামও পাথরখানি তাদের দিয়ে দিল। পাথরখানি নিয়ে সওদাগর চলে গেল। সঙ্গে সঙ্গে দুঃখীরামের বাড়িঘর সব উবে গেল। দুঃখীরাম দেখে যে সে বসে আছে বনের ধারে। ভাল্লুক বলল, যেভাবেই হোক ওই পাথরখানি ফেরত পেতেই হবে। এবার চারজন মিলে চলল সওদাগরেরা যে পথে গিয়েছিল সেই পথে। কিছু দূর গিয়েই দেখে সওদাগরেরা আরেকটি বাড়ি করে দিব্যি আছে। ইঁদুরটি গিয়ে ঢুকলো সেই বাড়িতে। সারা বাড়ি তন্ন তন্ন করে সে দেখে এলো। বলল, পাথরখানি যেখানে আছে সেখানে একটি হুলো বিড়াল বসে আছে। ওই বিড়াল থাকতে আমি পাথরখানি আনতে পারবো না।
ভাল্লুক বলল, বেশ, ওই বিড়ালকে তাড়াতে হবে। একটা বুদ্ধি বলে দিচ্ছি। রাতে সওদাগর ঘুমাচ্ছিল। ইঁদুর গিয়ে তার নাকে কামড়ে দিল। সওদাগর তো রেগেই আগুন। বেড়ালটা কিছুই করে না। এত ইঁদুর হয়েছে বাড়িতে, একটা কেউ ধরে না। তখনই সে বেড়ালটাকে মেরে বাড়ি থেকে বের করে দিল। এবার ইঁদুরের তো সুবিধা হলো। সারা রাত বসে বসে কাঠের সিন্দুকটা কাটল আর বের করে আনলো সেই পাথরখানিকে। তারপর পাথরখানিকে গড়িয়ে গড়িয়ে নিয়ে এলো ঘরের বাইরে। সেখান থেকে বাগানের প্রাচীরটা কাছেই ছিল। বাগানের মধ্যে গাধা দাঁড়িয়েছিল। সে পাথরখানি মুখে নিয়ে বাগান থেকে বেরিয়ে এলো। ভাল্লুক বসেছিল বনের ধারে। সে এবার গাধা আর ইঁদুরকে পিঠে নিয়ে এক দৌড়ে বন থেকে পার হয়ে এলো নদীর ধারে। ভাল্লুক বলল, যাক, আমাদের বুদ্ধিতে এবার কাজ হয়েছে, কি বলো? গাধার মুখে ছিল পাথর, তাই সে কোনো জবাব দিল না। ভাল্লুক বলল, কি রে গাধা, কথা বলছিস না যে? কথার জবাব দিবি নে? জানিস তো আমি ভাল্লুক, এক চড়ে তোকে ঠান্ডা করে দেব। কিভাবে বলবো আমি? আমার মুখে যে পাথর। যেই কথা বলা অমনি পাথরখানি গাধার মুখ থেকে পড়ে গেল। গোল পাথর গড়িয়ে পড়ে গেল নদীর জলে। গাধা বলল, এখন কি হবে? ভাল্লুক বলল, কি আবার হবে? ওই পাথর তুলতে হবে। নদীর তলা থেকে পাথর কি করে তুলবে? আমি ঠিক তুলব। আমি কি তোর মতো গাধা? নদীর ধারে ব্যাঙের বাসা। ভালুক সব ব্যাঙেদের ডেকে বলল, তোমরা এখনো দিব্যি আরামে বসে আছো? এদিকে যে কি বিপদ আসছে তার কোনো খবরই তোমরা জানো না। ব্যাঙেরা বলল, কি হয়েছে? ভালুক বলল, বনে একটা প্রকাণ্ড জানোয়ার এসেছে। সে দিনে 100 ব্যাঙ ধরে খায়। আমাদের ওদিকে সব ব্যাঙ খেয়ে শেষ, এবার আসছে এই দিকে। আমরা কি করব তাহলে? পাথর জোগাড় করো, আশেপাশে নদীর নিচে যেখানে যত পাথর পাও জড়ো করো। আমরা এদিকে একটা উঁচু পাঁচিল তুলে দেব, যাতে সেই জানোয়ারটা পাঁচিল পার করে এদিকে আসতে না পারে। এরপর ব্যাঙেরা ভাল্লুকের কথা মতো পাথর জড়ো করতে শুরু করলো। নদীর পাড়ের পাথর শেষ হয়ে গেল, তাই ব্যাঙেরা ডুব দিল নদীর জলে। দেখতে দেখতে নদীর তলা থেকে তারা অনেক পাথর কুড়িয়ে আনলো। সেগুলি দেখতে দেখতে ভালুক শেষে ইচ্ছাপূরণ পাথরখানি খুঁজে পেল।
আর যায় কোথা, ভাল্লুক তো বেজায় খুশি। বলল, থাক থাক, আর তোমাদের পাথর তুলতে হবে না। কে আবার কষ্ট করে দেয়াল তুলতে যাবে? সেই জানোয়ারটা যদি আসে তো তোমরা আমাদের ডাক দিও, আমরা এসে এই পাথর ছুঁড়ে তাকে মেরে ফেলব। সেইটাই বেশি সোজা হবে। আমরা শেষ পর্যন্ত সেটাই ভেবে দেখলাম। পাথরগুলি সব এইখানে হাতের কাছে জড়ো করা থাক। 3 বন্ধুতে আবার নদীর পথ ধরে চলল। দুঃখীরামের কাছে ফিরে এসে তারা বলল, এই নিন সেই ইচ্ছা পূরণ পাথর, এবার আবার কাউকে বিলিয়ে দেবেন না যেন। পাথর হাতে পেয়ে দুঃখীরাম বলল, আবার সেই বাড়ি হোক। বাড়ি তৈরি হয়ে গেল। হাতিশালে হাতি হলো, ঘোড়াশালে ঘোড়া হলো, গাড়ি সব হলো। দুঃখীরাম বলল, ভালুক, গাধা আর ইঁদুর, তোমরা আমার বন্ধু, তোমরাও আমার সঙ্গে থাকবে এখানে। এরপর থেকে 4 বন্ধুতে আবার সেখানে সুখে বাস করতে লাগলো। তাই শেষে লেখক বলেছেন, ভালো লোক কোনোদিন দুঃখ নাহি পায়, সবার সাথে মিলেমিশে আনন্দে কাটায়। আমার আজকের আরেকটি গল্প সুবর্ণপুরীর রাজকন্যা। এক রাজা ছিল। রাজার ভারী অসুখ করেছে। রাজবৈদ্য বললেন, রাজা আর বাঁচবেন না। তখন রাজা ডাকলেন তার বিশ্বাসী চাকরকে। বললেন, জীবন, তোমাকে আমি সবার চেয়ে বেশি বিশ্বাস করি। আমি তো চললাম, আমার ছেলে রইল, তাকে তোমার হাতে সঁপে দিয়ে গেলাম। দেখো তুমি, তার যেন কোনো অনিষ্ট না হয়। রাজা মারা গেলেন। রাজার ছেলে রাজা হলো। জীবন সব সময়ই তার পাশে থাকে। একদিন নতুন রাজা বললেন, রাজবাড়ির কোথায় কি কি আছে আমি সব দেখতে চাই। জীবন তাকে ঘুরে ঘুরে সব দেখিয়ে দেয়। প্রকাণ্ড রাজবাড়ি, কত বারান্দা, কত ঘর, কত জিনিসপত্র, আর কত সোনা দানা টাকা পয়সা। সবার শেষে রাজপুত্র এলেন ছবি ঘরে। কত রকমের ছবি টাঙ্গানো আছে সেই ঘরে। একটি মেয়ের ছবি দেখে রাজপুত্র বলল, এই মেয়েটিকে? জীবন বলল, এ সুবর্ণপুরীর রাজকন্যা। রাজা বলল, এই কন্যাকে আমি বিয়ে করব। কিন্তু মহারাজ, এ যে মস্ত বড় লোকের মেয়ে। এদের সোনার বাড়ি, সোনার খাট পালঙ্ক, সব কিছুই সোনা দিয়ে তৈরি। আপনার মতো গরিব রাজপুত্রকে এ রাজকন্যা বিয়ে করবে না। রাজা বললেন, কেন? আমারও তো অনেক সোনা আছে,
সেই সব সোনা আমি নিয়ে যাব? তাতে কিছুই হবে না মহারাজ। দেখি না একবার, যদি হয়। তখনই রাজার হুকুম হলো, একখানি জাহাজ সোনা দিয়ে মুড়ে দাও। জাহাজের যত জিনিসপত্র সব সোনা দিয়ে তৈরি করবে, আর তারই সঙ্গে সব সোনার খেলনা পুতুল তৈরি করো। রাজ্যের বড় বড় শ্যাকরারা দিনরাত কাজ করতে লাগলো। দেখতে দেখতে সব কিছুই তৈরি হলো। জাহাজ সাজিয়ে রাজা একদিন ভেসে পড়ল সমুদ্রে। কতদিন আর কত রাত পরে জাহাজ এসে সুবর্ণপুরীর ঘাটে ঠেকল তা রাজা জানে না। জীবন সোনার খেলা পুতুলগুলি হাতে নিয়ে জাহাজ থেকে নামল, আর বরাবর রাজবাড়ির দরজায় গিয়ে পৌঁছালো। দরজায় দাঁড়িয়েছিল একটি মেয়ে। তাকে ডেকে বলল, আমি বিদেশি সওদাগর, পুতুল বেচি। রাজকন্যা যদি পুতুল কেনেন তাহলে এইগুলি তাকে দেখাও। মেয়েটি রাজকন্যার সহচরী। পুতুলগুলি নিয়ে এসে বাড়ির ভেতরে চলে গেল। একটু পরে ফিরে এসে বলল, রাজকন্যা আপনাকে ভেতরে ডাকছেন, ভেতরে আসুন। জীবন ভেতরে গেল। রাজকন্যা বলল, এই পুতুলগুলি সব আমি কিনব। আর কি কি আছে আপনার কাছে? জীবন বলল, অনেক কিছু আছে, কত রকমের কত জিনিস, জাহাজ ভর্তি। নিয়ে আসো, আমি সব দেখব। সে কি আর আনা যায়? জাহাজ থেকে সবকিছু এখানে আনতে অনেক দিন লেগে যাবে। সে সময় আমাদের কোথা? তার চেয়ে আপনি একবার চলুন না জাহাজে, দুদণ্ডে সব ঘুরে দেখে আসবেন। রাজকন্যা একটু ভাবল, তারপর বলল, বেশ, তাই চলো। সওদাগরের সঙ্গে রাজকন্যা জাহাজে এলো। রাজকন্যা যখন জাহাজে উঠে ঘুরে ঘুরে পুতুলগুলো দেখছে, তখন রাজপুত্র ইশারা দিল, জাহাজে পাল তুলে দিন। তারপর হেলে দুলে সেই জাহাজ গিয়ে বলল মাছ দরিয়ায়। রাজকন্যার সব দেখা যখন শেষ হলো, সে চমকে উঠল। এ কি, আমায় কোথায় নিয়ে যাচ্ছ তোমরা? এখনই জাহাজ তীরে ফেরাও, না হলে আমি জলে ঝাঁপিয়ে পড়ে ডুবে মরব। রাজপুত্র বলল, তোমাকে আমি নিয়ে যাচ্ছি আমার রাজ্যে, সেখানে আমি তোমাকে রানী করব। রাজকন্যা কেঁদে দিল। রাজপুত্র তাকে অনেক বোঝায়। জাহাজ চলতে থাকে। জাহাজের ছাদে বসে জীবন বাঁশি বাজায়। একদিন রাতে জীবন বাঁশি বাজাচ্ছে, এমন সময় পালের মাথায় এসে বসল দুই ব্যঙ্গমা ব্যঙ্গমী। ব্যঙ্গমা বলল, এই জাহাজে
রাজপুত্র রাজকন্যাকে নিয়ে যাচ্ছে। ব্যঙ্গমী বলল, কিন্তু রাজকন্যাকে সে রানী করতে পারবে না। কেন? দেশে গিয়ে বিয়ে করলেই তো রাজকন্যা রানী হবে। এদের বিয়ে হবে না, তার আগেই রাজপুত্র মারা পড়বে। জাহাজ থেকে নেমে যে ঘোড়ার পিঠে সে উঠবে, সেই ঘোড়া তাকে পিঠ থেকে ফেলে দেবে, তাতেই রাজপুত্র মারা যাবে। আচ্ছা, রক্ষে পাবার কোনো উপায় নেই? রাজপুত্র সেই ঘোড়ার পিঠে ওঠার আগেই সেই ঘোড়ার মুন্ডু কেটে ফেলতে হবে। তবে তাতেও তার রক্ষে নেই। রাজপুত্রের জন্য যে বরের পোশাক তৈরি করা হয়েছে, সেই পোশাকেও বিষ মাখানো আছে। পোশাক পরলেই রাজপুত্র গা জ্বালা করে মারা যাবে। রক্ষে পাবার কোনো উপায় নেই? আছে, যদি সেই পোশাকটা পুড়িয়ে ফেলতে পারে। তবে তখনও বিপদ কাটবে না, বিপদ আরও আছে। বিয়ের পরে রাজকন্যা বাসর ঘরে অজ্ঞান হয়ে যাবে, তারপর সেখানেই সে মারা যাবে। রক্ষে পাবার কি কোনো উপায় নেই? আছে, যদি কেউ তখনই রাজকন্যার বুক চিরে 3 ফোঁটা রক্ত বের করে দিতে পারে, তাহলে রাজকন্যা বেঁচে যাবে। কিন্তু যে এসব কাজ করবে, সে যদি কোনো রকমে কারোর কাছে এই কথা প্রকাশ করে, তাহলে সে পাষাণ হয়ে যাবে। জীবন সব শুনল। ব্যঙ্গমা ব্যঙ্গমী উড়ে চলে গেল। জীবন বলল, যাই হোক, রাজপুত্রকে আমি রক্ষা করবই। কদিন পরে জাহাজ এসে লাগলো রাজপুত্রের রাজ্যে। রাজবাড়িতে খবর গেল, রাজপুত্রকে নিয়ে যাবার জন্য ঘোড়া এলো, আর রাজকন্যাকে নিয়ে যাবার জন্য এলো ডুলি। রাজপুত্র জাহাজ থেকে নামলো, কিন্তু সেই ঘোড়ার পিঠে চড়ার আগেই জীবন ছুটে গিয়ে তরোয়ালের এক কোপে ঘোড়াটির মাথা কেটে ফেলল। সবাই তো অবাক, বলল, এ কি? জীবন বলল, বেশ করেছি, যা করেছি। রাজপুত্র কিছুই বলল না, অন্য ঘোড়ায় চড়ে বাড়ি এলো। জীবন সর্বদা রাজপুত্রের পাশে পাশে আছে। পরদিন রাজপুত্রের বিয়ে। বিয়ের পোশাক তৈরি হয়ে এলো, লাল মখমলের পোশাক। জীবন পোশাকটা হাতে পেতেই ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলল। সবাই বলল, এ কি কাণ্ড? জীবন বলল, বেশ করেছি, যা করেছি। রাজপুত্র এবারও কিছু বলল না, অন্য পোশাক পরে বিয়ে করতে গেল। বিয়ের শেষে বর কনে এলো বাসর জাগতে। জীবনও বসে রইল ঘরের একই কোণে। রাজকন্যা কথায় কথায় খানিক পরে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল। কি হলো? এ কি হলো?
জীবন তাড়াতাড়ি এগিয়ে এসে ছোরা বের করে অচেতন রাজকন্যার বুক চিরে একটা খোঁচা মারল। কয়েক ফোঁটা রক্ত বেরিয়ে এলো। রাজকন্যারও জ্ঞান ফিরে এলো। সবাই বলল, এ কি কাণ্ড। জীবন বলল, বেশ করেছি যা করেছি। রাজপুত্র বলল, বারবার তোমার অনেক পাগলামি আমি সহ্য করেছি, কিন্তু অজ্ঞান রাজকন্যার বুকে ছুরি মারা আমি সইব না। জীবন বলল, আমি যা ভালো বুঝেছি করেছি। রাজপুত্র রক্ষীকে বলল, একে কয়েদখানায় রেখে দাও, কাল সকালে রাজসভায় বিচার করব। রক্ষীরা তখনই জীবনকে ধরে নিয়ে গেল। পরদিন সকালে রাজা সভায় বসলেন। রক্ষীরা জীবনকে নিয়ে এলো। রাজপুত্র বলল, কাল তুমি রাজকন্যার বুকে ছুরি মেরেছ কেন? সেই অপরাধে তোমার প্রাণদণ্ড হলো। জীবন বলল, মরতে আমাকে হবেই, তবে সব কথা আপনাকে খুলেই বলা ভালো। আপনি শুনুন। জীবন ব্যঙ্গমা ব্যঙ্গমের কথা বলল। হাঁটু অবধি তার পাষাণ হয়ে গেল। ঘোড়া কেটে ফেলার কথা বলল। কোমর অবধি পাষাণ হয়ে গেল। পোশাকের কথাও বলল। তার বুক অবধি পাষাণ হয়ে গেল। রাজকন্যার বুকে ছুরি মারার কথা বলার পরে মাথা অবধি পাষাণ হয়ে গেল। রাজপুত্র সেই পাষাণ মূর্তি যত্ন করে রেখে দিল তার শোবার ঘরে। দিন যায়, মাস যায়, বছর যায়। রানীর একটি ছেলে হলো। ছেলেটি ধীরে ধীরে বড় হলো। ছেলে খেলতে শিখলো, চলতে শিখলো, কথা বলতে শিখলো। একদিন ছেলেটি জীবনের পাষাণ মূর্তির পানে তাকিয়ে বলল, বাবা, এই পাষাণের মূর্তিটা শোবার ঘরে কেন? একে বাগানে সাজিয়ে রাখো। রাজা বলল, না বাবা, এটা আমার একান্ত বিশ্বাসী অনুচরের পাষাণ মূর্তি। ও এখানেই থাকবে। সারা জীবন ও আমার পাশে পাশেই ছিল। আজও আমার কাছে আমার চোখের সামনে থাকবে। সেই সময়ে সহসা পাষাণ মূর্তি কথা বলে উঠল। পাষাণ আবার রক্ত মাংসের মানুষ হতে পারে মহারাজ। যদি আপনার পুত্রের রক্ত দিয়ে এই পাষাণকে স্নান করাতে পারেন। রাজা চমকে উঠল। রানীও চমকে উঠল। ছেলেকে কেটে তার রক্ত দেওয়া কি সহজ? কিন্তু তখনই আবার রাজার মনে হলো, এই জীবন তো তাদের জীবন রক্ষা করতেই নিজের জীবন দিয়েছে। সেই ঋণ শোধ করা কি রাজার উচিত নয়? রাজা রানী অনেক ভাবলে, অনেক আলোচনা করলে। শেষে স্থির করল, জীবনের ঋণ শোধ করতে হবে। তারা রাজকুমারকে কেটে সেই রক্তে পাষাণকে স্নান করাবে।
রাজা তৈরি হলো রাজপুত্রকে কেটে ফেলার জন্য। রাজা যেই তরোয়াল তুলেছে, অমনি পাষাণ আবার মানুষ হয়ে গেল। তাড়াতাড়ি রাজার হাত ধরে বলল, থাক থাক মহারাজ, আপনার সদিচ্ছাতেই আমার মুক্তি হয়েছে। রাজা রানীর তখন তো ভারী আনন্দ। উপকার করেছে যে এই জীবনে, ঋণ তার শোধ দেবে বলো কেমনে। কি করিব তার লাগি, কি করিতে পারি, সব দিব তারি তরে, সে যে উপকারী। বন্ধুরা, আমার গল্পটি এখানেই শেষ হলো। শুভরাত্রি।